ফ্রেন্ডস, এই রোজায় কোন কোন খাবার গ্রহণ করলে ভালো হয় এবং কোন কোন খাবারগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং কোন কোন খাবারগুলো ক্ষতির কারণ হতে পারে এবং কিভাবে চললে আমরা অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারি। অনেকে আছে হৃদরোগ, ডায়াবেটিস এছাড়াও বিভিন্ন প্রকার রোগে ভুগে থাকেন প্রতিনিয়ত। অসংক্রমণ এই রোগগুলো থেকে সুস্থ থাকতে আমাদের কি কি পরিবর্তন হওয়া দরকার, রমজান মাসের খাদ্যাভ্যাসগত কি কি পরিবর্তন হওয়া দরকার, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। আমরা রমজান মাসে যারা প্রতিনিয়ত লম্বা সময় ধরে এই যে খাবার না খেয়ে একটা থাকা, বর্তমান সময় দেখা যায় খাবারে সঠিক পুষ্টিগুণ না থাকার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন প্রকার কারণে অসুস্থ হতে পারে, যেমন অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণ করার কারণে, অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণের কারণেও কিন্তু অসুস্থ হওয়ার একটা ঝুঁকি আছে। অসুস্থ হওয়ার একটা ঝুঁকি এবং বেকায়দা হয়ে যায় অনেক সময়ই, কারণ খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলেও কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা, জার্ড, রিফ্লেক্স ইসোফেগাইটিস এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা গ্রো করে। কারো কারো ক্ষেত্রে আবার ইনসুলিন হরমোনের নেওয়া কম বেশি হওয়ার কারণে হাইপোগ্লাইসেমিয়া গ্রো করে, এরকম বিভিন্ন সমস্যা হয়ে যায়। তাই অবশ্যই হতে হবে এই ক্ষেত্রগুলোতে স্বাস্থ্য সচেতন। সাধারণত কম মশলা এবং কম ঝালযুক্ত খাবার, কম তেলে ভাজা খাবার দিয়ে সেহরি শুরু করতে হয়। সামান্য পরিমাণে দুধ ও দুগ্ধজাত খাবার আপনি রাখতে পারেন, তবে দুধ অথবা দুগ্ধজাত খাবার রাখলে সেহরির সময় আপনাকে অবশ্যই এক আইটেমের বেশি রাখা যাবে না, কারণ অনেক সময় মাত্রা অতিরিক্ত দুগ্ধজাত খাবার খাওয়ার কারণে গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত মশলাজাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ অতিরিক্ত মশলাজাতীয় খাবার গ্রহণ করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এছাড়াও আপনি যদি ভাত ছাড়া সেহরি গ্রহণ করতে চান তাহলে আরো কিছু উপায় আছে। সেটি হচ্ছে একটি ডিম, দুটি খেজুর, এছাড়া 1 কাপ পরিমাণ চিয়া সিড এর সাথে বিভিন্ন প্রকার খাবারের তালিকা রাখতে পারেন। এতে আপনার স্টোমাকের ইরিটেন্ট হবে না এবং আপনি থাকতে পারবেন সুস্থ। যদি অতিরিক্ত স্টোমাকের ইরিটেট হয়, কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা গ্রো করে, গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যায়। আমি যে খাবারের তালিকাটি পরবর্তীতে বলেছি, এই খাবারের তালিকাটি গ্রহণ করলে কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা থেকে একদম সুস্থ থাকা সহজ। এছাড়াও আপনারা সেহরির সময়ে মাছ রান্না করে খেতে পারেন সবজি হিসেবে কিছু খাবার, যেমন টমেটো, শসা, গাজর এছাড়াও বিভিন্ন প্রকার খাবারকে রাখতে পারেন প্রতিদিনের তালিকায়, সালাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে একটি কথা বলি, আমরা যারা খাবার গ্রহণ করি তারা কিন্তু অনেক সময় অতিরিক্ত মাত্রায় খাবার গ্রহণ করে আসলে গ্যাস্ট্রিক সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিই। আর অতিরিক্ত মাত্রায় পানির মাধ্যমে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে সেহরি টাইমে অনেকে আছে যে অতিরিক্ত মাত্রায় পানি পান করছে, অনেক সময়ই পেট ফুলে অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। স্টোমাক ইরিটেন্ট হয়ে অনেক সময় এরকম সমস্যায় পড়তে হয়। আপনি আপনার যে পরিমাণে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পানি পান করবেন, মাত্রা অতিরিক্ত পানি পানের প্রয়োজন নেই। আমাদের শরীর কিন্তু রোজা রাখার সময়ে তার নির্দিষ্ট ধারণ ক্ষমতার মধ্যেই পানি খরচ করতে শুরু করে আপনা আপনি। এটি আসলে শরীরের একটা নিজস্ব ক্ষমতা। আপনি যখন পানি পান করেন ধীরে ধীরে কিন্তু নিজেই সেটি পর্যাপ্ত পরিমাণে একটা পানি পান করার মাধ্যমেই আপনি সুস্থ থাকতে পারেন। তাই মাত্রা অতিরিক্ত পানি পানের কোনো প্রয়োজন নেই। এছাড়াও ডুবো তেলে ভাজা খাবার, যেমন বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করা হয়, বড়া, সিঙ্গারা কিংবা বিভিন্ন প্রকার খাবার, মাত্রাতিরিক্ত ছোলা জাতীয় ছোলা, তেলে ভাজা ছোলা, এরকম বিভিন্ন খাবারগুলো গ্রহণ করা হয়। এ ধরনের খাবারগুলো আসলে আমাদের খাওয়ার ক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক এবং সাথে সাথে ইফতার করার পরবর্তীতেই এ ধরনের খাবারগুলো গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। আমরা তাই একটু পরিবর্তন হব এবং পূর্ববর্তী সময়ে যে সমস্ত নিয়মকানুনগুলো ফলো করা হয়েছে তার থেকে একটু আলাদাভাবে খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করব। ইফতারের সময় সাধারণত 1 গ্লাস পরিমাণ পানি এবং এর পরবর্তীতে 2 থেকে 3টি পরিমাণ খেজুর গ্রহণ করাই সবচেয়ে ভালো। এরপরে 30 মিনিট পরে আপনি ফল ফলাদি যে সমস্ত খাবারগুলো গ্রহণ করেন, সালাদ এছাড়াও বিভিন্ন খাবারগুলো গ্রহণ করতে পারবেন। আসলে আমাদের সারাদিন ধরে খাবার গ্রহণ না করলে দেখা যায় স্টোমাক সাধারণত ডিহাইড্রেট হয়ে থাকে এবং অত্যন্ত ডিহাইড্রেট হওয়ার কারণে আমাদের কিন্তু বেশ খানিকটা সময় পরবর্তীতে খাবার গ্রহণ করলে ভালো হয়। প্রথমে স্বাভাবিক পর্যায়ে বিশুদ্ধ পানি 1 লিটার পরিমাণে পান করতে পারেন। এর পরবর্তীতে আপনি 2 থেকে 3টি পরিমাণে খেজুর গ্রহণ করতে পারেন
এবং 20 মিনিট গ্যাপ দিয়ে তারপরে ফল ফলাদি অন্য খাবারগুলো গ্রহণ করতে পারেন। তবে ডুবো তেলে ভাজা খাবারগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে যায়। এছাড়াও আমরা তার পরবর্তীতে রাতের খাবারটি কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সেরে ফেলতে পারি এবং এভাবেই আমরা ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। এবং আমরা অনেক সময় দেখা যায় মাত্রা অতিরিক্ত পরিমাণে শরবত পানীয় পান করে থাকি। আমরা চেষ্টা করব আমাদের নিজেদের চাহিদার মধ্যেই এ ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করা এবং পানি পানের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যেটুকু আমাদের শরীরের জন্য চাহিদা আপনি বুঝতে পারবেন যে আপনার পানি পান করার পরে স্বস্তি ফিরেছে, তখন থেকেই বাদ দিয়ে দিবেন পানি পান করা। আরেকটি কথা বলি, যারা অতিরিক্ত মাত্রায় পানি পান করছেন, অতিরিক্ত মাত্রায় শরবত পান করছেন, ইফতারের সময় দেখা যায় অনেক সময় বমি, গ্যাস্ট্রিক এছাড়া বিভিন্ন সমস্যা গ্রো করতে পারে। তাই পরিমিত পর্যায়ের ভিতরেই আগে পান করুন। ধীরে ধীরে আপনার শরীরটি যখন সেটিং হয়ে আসবে তখন স্বাভাবিক পর্যায়ে আপনি খাবার স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন। আর যারা হৃদরোগ এছাড়াও বিভিন্ন প্রকার ব্লাড প্রেশার জনিত সমস্যায় যারা ভুগছেন, এছাড়াও অনেকে আছে ব্যথার রোগী আছে এবং বিভিন্ন রোগী আছে যারা কিনা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের প্রতিনিয়ত ওষুধ সেবন করতে হয়। আপনি অবশ্যই আপনার যে চিকিৎসকের ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে চিকিৎসাটি নিচ্ছেন তার নিকট রমজানের পূর্বেই দেখা করার চেষ্টা করবেন, কিংবা রোজা রাখার পূর্বেই একটাবার ডাক্তারের সাথে দেখা করার চেষ্টা করবেন। আপনার ঔষধের সঠিক নিয়মটি, যেহেতু আপনি একটি বেলা অর্থাৎ বিশেষ করে দুপুরের যে খাবারটি, এই খাবারটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আপনার এই সময়ের যে ঔষধ, এই সময়ের যে নিয়ম কানুনগুলো, এগুলো পরিবর্তিত হয়ে কোন সময়ে খাওয়া প্রয়োজন, সঠিক কখন খাওয়ার প্রয়োজন এবং কোন সময় খেলে ভালো হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং পরিবর্তনগুলো আপনি জেনে বুঝে সঠিকভাবে এই সমস্ত ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি আপনার কিছু পরিবর্তন, ব্লাড প্রেশার চেক আপের প্রয়োজন হতে পারে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে তাদের ইনসুলিন যে সময় নেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন আসলে শেষ রাতের দিকে নিলে অনেক সময় ইনসুলিনের নেওয়ার কারণে, পূর্ববর্তী নিয়ম অনুসারে নেওয়ার কারণে গ্লুকোজ সাধারণত লেভেল নেমে আসে। গ্লুকোজ লেভেল নেমে আসলে রোগী দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় তো আসলে খাবার গ্রহণ করা কঠিন হয়, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাই অবশ্যই আগে থেকে আপনি আপনার ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে সঠিকভাবে ডায়াবেটিস মেপে নিয়ে আপনি কিভাবে চললে ভালো হয়, আপনার লাইফস্টাইল সম্পর্কে আপনার ঔষধ সেবনের সঠিক নিয়ম কানুনগুলো সুন্দরভাবে বুঝে নিবেন। এতে করে কিন্তু আপনি অনেক ভালোভাবে চলতে পারবেন এবং থাকতে পারবেন সুস্থ। বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।